Okay. So this is lecture number 2, and chapter we'll be discussing today is solutions. And so brief introduction. So আমার নাম শুভদীপ মন্ডল. I am a PhD student at the Department of Chemistry, IIT Kanpur. Okay. So last lecture আমরা just discuss করছিলাম যে solutions, মানে basically liquid solutions জিনিসটা কি, মানে সলিউশন বেসিক্যালি কি কি সলিউট এবং সলভেন্টের মিক্সচার, তাই তো? তো ডিফারেন্ট টাইপস অফ সলিউশনস, লিকুইড সলিউশনস, গ্যাসিয়াস সলিউশনস, সলিড সলিউশনস, মানে এদের ক্ষেত্রে সলভেন্টটা ডিফারেন্ট টাইপস হতে পারে, যেমন লিকুইড, সলিড বা গ্যাস। সরি, সলিউটটা ডিফারেন্ট হতে পারে, যেরকম লিকুইড, সলিড এবং গ্যাস। ওকে, দেন আমরা ডিফারেন্ট টাইপস অফ সলিউশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে আমরা যখন কোয়ালিটিভলি আমরা যখন কোনো সলিউশনকে আমরা ডেসক্রাইব করি, তখন আমরা বলতে পারি যে এই সলিউশনটা কনসেন্ট্রেটেড বা এই সলিউশনটা ডাইলিউট। তার মানে কি, যে আমরা বলছি যে মানে কোয়ালিটিভলি আমরা এটাকে ডেসক্রাইব করতে পারছি যে এই সলিউশনটা কনসেন্ট্রেটেড অথবা এই সলিউশনটা ডাইলিউট। বাট এইভাবে রিপ্রেজেন্ট করা থেকে করলে আমরা ঠিক ইনফরমেশন পাচ্ছি না, মানে আরো যে ডিটেল ইনফরমেশন সলিউশন সম্পর্কে, যেরকম এই সলিউশনের মধ্যে এক্স্যাক্টলি কতটা অ্যামাউন্ট ডিফারেন্ট সলিউট পার্টিকেলস আছে, সেই সব ইনফরমেশন আমরা এইভাবে পাচ্ছি না। তো তাই ডিফারেন্ট টাইপস অফ সলিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট টাইপস অফ রিপ্রেজেন্টেশন আছে, মানে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট বা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অনেক রকমের ডেফিনেশন ইউজ করি, যেরকম mass, like mass by mass percentage, okay, mass by volume percentage, or parts per million ppm বা parts per billion ppm ppb। তো পার্টস পার মিলিয়ন কি ছিল? পার্টস পার মিলিয়ন ছিল যে যখন কোন একটা সলিউশনের মধ্যে সলিউট পার্টিকেল যদি খুব ট্রেস অ্যামাউন্ট থাকে, মানে খুব সামান্য পরিমাণ যদি সলিউট পার্টিকেল থাকে, তখন সেই সলিউশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, সেই সলিউশনকে আমরা পিপিএম বা পিপিবি এইভাবে এই ডেফিনেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। মানে ওই সলিউট কত পার্টস সলিউট পার্টিকেল আছে টোটাল পার্টস অফ সলিউশনের মধ্যে, ওকে, টাইমস 10⁶, মানে 1 মিলিয়ন। দেন আমরা ডিসকাস করছিলাম মোলারিটি নিয়ে, ওকে। সো বেসিক্যালি মোলারিটি নিয়ে যখন আমরা ডিসকাস করছিলাম, সো বেসিক্যালি মোলারিটি ছিল যে নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার বা 1000 ml of solution, okay. So so this is lecture number 2 and the topic is solutions. So brief introduction. So আমার নাম শুভদীপ মন্ডল and I am a PhD student in the Department of Chemistry at IIT Kanpur. Okay, so last lecture আমরা জাস্ট ডিসকাস করছিলাম বিভিন্ন টাইপস অফ সলিউশনস নিয়ে, তার প্রপার্টিজ, মানে তো different types of solutions like liquid solutions, solid solutions, gaseous solutions, like this, okay. Then আমরা ডিসকাস করছিলাম যে কোন সলিউশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট, মানে তার কোন একটা সলিউশন আমরা বলতে পারি কোয়ালিটেটিভলি যে এটা একটা কনসেন্ট্রেটেড সলিউশন অথবা এটা একটা ডাইলুট সলিউশন। বাট এইভাবে রিপ্রেজেন্ট করা থেকে কি হচ্ছে, আমরা সেই সলিউশন থেকে খুব একটা ইনফরমেশন পাচ্ছি না, মানে সেই সলিউশনের মধ্যে এক্স্যাক্টলি কতটা অ্যামাউন্ট সলিউট পার্টিকেলস আছে, তো সেই ইনফরমেশন আমরা পাচ্ছি না, তাই তো। তো তার জন্য আমরা বিভিন্ন ডেফিনেশন বা বিভিন্ন রিপ্রেজেন্টেশন ইউজ করে থাকি কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে ডিফাইন করার জন্য, ওকে। যেরকম কোন একটা সলিউশনের যদি ট্রেস অ্যামাউন্ট অফ বা ট্রেস কোয়ান্টিটি অফ যদি সলিউট পার্টিকেলস থাকে, তখন আমরা পার্টস পার মিলিয়ন বা পার্টস পার বিলিয়ন এই ইউনিটে বা এই রিপ্রেজেন্টেশনে আমরা সেই সলিউশনের কনসেন্ট্রেশনকে ডিফাইন করি, তাই তো। যেরকম বা তারপর মোলারিটি। সো বেসিক্যালি আমরা লাস্ট উইক মোলারিটি নিয়ে ডিসকাস করছিলাম। সো মোলারিটি কি ছিল? সে নাম্বার অফ মোলস অফ সলিউট
প্রেজেন্ট ইন এ 1 লিটার অফ সলিউশন, মানে 1 লিটার, টোটাল 1 লিটার সলিউশন বা 1000 ml সলিউশনের মধ্যে কত মোল সলিউট পার্টিকেল আছে, সেটা হচ্ছে সেই সলিউশনের মোলারিটি। তো এটাকে আমরা ডিফাইন করব ক্যাপিটাল এম দিয়ে। ওকে, সো বেসিক্যালি ডেফিনিশনটা কি, যে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই the total volume of the solution in 1 liter. Volume of the solution in liter. Okay. Volume of the solution in liter. যেমন আমরা যদি বলি যে 0.25 মোল পার লিটার, সো বেসিক্যালি ধরা যায় কোন একটা ইনিশিয়াল সলিউশন আছে, ইনিশিয়াল সলিউশনের মোলারিটি আমরা বললাম যে এটা হচ্ছে 0.25 মোলার বা ক্যাপিটাল এম, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন আমরা বললাম। তো এটার মানে কি, যে 1000 ml বা 1 লিটার সলিউশনের মধ্যে 1000 ml অর 1 লিটার সলিউশনের মধ্যে ইনিশিয়াল আছে কত মোল, 0.25 মোল। ওকে, তো এটা মানে কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন সাম এক্স মোলার, এটার মানে হচ্ছে যে 1000 ml বা 1 লিটার সলিউশনের মধ্যে এক্স এক্স মোল সলিউট পার্টিকেল আছে। ওকে, আবার এরপর মোল, নাম্বার অফ মোলকে আমরা কি করে বের করবো, যে নাম্বার অফ মোল মানে হচ্ছে যে মানে ওয়েট মাস অফ দ্য সলিউট, মানে কত গ্রাম বা কত কেজি সলিউট পার্টিকেল ওই সলিউশনের মধ্যে আছে, ডিভাইডেড বাই দ্য মোলার মাস অফ দ্য সলিউট, মানে হচ্ছে ওই সলিউট পার্টিকেলের মোলার মাস। ওকে, সো ধরা যাচ্ছে দ্যাটস এ ডব্লিউ গ্রাম ইনিশিয়াল সলিউশন, ডব্লিউ গ্রাম ইনিশিয়াল ওই সলিউশনের মধ্যে আছে। তো এটাকে আমরা ডিভাইড করব তার মোলার মাস মানে ক্যাপিটাল এম দিয়ে। ওকে, তো এইভাবে কোন একটা সলিউটের নাম্বার অফ মোল, মানে কোন একটা সলিউট কত মোল ওই সলিউশনে প্রেজেন্ট আছে, সেটা আমরা বের করতে পারবো। ওকে, তো এভাবে মোলারিটি আমরা ডিফাইন করি। তারপর আমরা মোল ফ্র্যাকশনও দেখেছিলাম। মোল ফ্র্যাকশন কি ছিল, মোল ফ্র্যাকশন ধরা যাক যে কোন একটা সলিউশন আছে, সলিউশনটা এক্স প্লাস ওয়াই এই দুটো সলিউট পার্টিকেল নিয়ে বা এই দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি। ওকে, এক্স প্লাস ওয়াই। এখন এই সলিউশনের মধ্যে এক্স কত মোল আছে সেটা আমরা ধরো বের করলাম, যে ডব্লিউ এক্স তার মোলার মাস দিয়ে আমরা ডিভাইড করে এই সলিউশনের মধ্যে ওয়াই কতটা অ্যামাউন্ট আছে, কত মোল আছে সেটা আমরা বের করলাম। এটা হচ্ছে এন এক্স, এটা হচ্ছে এন ওয়াই, ডব্লিউ ওয়াই ডিভাইডেড বাই এম ওয়াই করে। তো এখন আমরা জেনে গেছি যে ওই সলিউশনের মধ্যে এন এক্স মোল এক্স আছে এবং এন ওয়াই মোল ওয়াই আছে। ওকে, নাও ওই সলিউশনের মোল ফ্র্যাকশন অফ এক্স কত হবে, সো মোল ফ্র্যাকশন অফ এক্স হবে যে যত মোল এক্স আছে, তো এন এক্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, মানে এন এক্স প্লাস এন ওয়াই। তো এটা হয়ে যাবে যে মোল ফ্র্যাকশন অফ এক্স প্রেজেন্ট ইন দ্য সলিউশন। আবার মোল ফ্র্যাকশন অফ ওয়াই কত হবে, নাম্বার অফ মোল অফ ওয়াই প্রেজেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। ওকে, তো এভাবে আমরা মোল ফ্র্যাকশনকে ডিফাইন করি। আবার কোন একটা সলিউশনের যে টোটাল মোল ফ্র্যাকশন, কোন একটা সলিউশনের কোয়ান্টিটির যে টোটাল মোল ফ্র্যাকশন, মানে কোয়ান্টিটি এ মোল ফ্র্যাকশন অফ এক্স প্লাস মোল ফ্র্যাকশন অফ ওয়াই, এটা হবে 1। ওকে, কেন, কারণ আমরা দেখতেই পাচ্ছি এন এক্স ডিভাইডেড বাই এন এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ এক্স, প্লাস এন ওয়াই ডিভাইডেড বাই এন এক্স প্লাস এন ওয়াই, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াই। তো এটাকে আমরা যদি সাম করি, সো এটা হয়ে যাবে এন এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড বাই এন এক্স প্লাস এন ওয়াই, which will be equal to 1. সো কোন একটা সলিউশনের যতগুলো কম্পোনেন্ট নিয়ে তৈরি, সেই প্রত্যেকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে আমরা যদি সাম করি, সেটা হবে 1। ওকে, সো টোটাল মোল ফ্র্যাকশন উইল বি ইকুয়াল টু 1। নেক্সট আরো একটা রিপ্রেজেন্টেশন আছে যেটা হচ্ছে মোলালিটি। ওকে,
মোলালিটি অফ এ সলিউশন, এটাকে স্মল এম দিয়ে ডিফাইন করা হয়। মোলালিটিকে স্মল এম দিয়ে আমরা ডিফাইন করি। ওকে, সো মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিফাইন করি এবং মোলালিটিকে স্মল এম দিয়ে। তো মোলারিটি সাথে মোলালিটির ডেফিনেশনটা কি, যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন এ 1 kg অফ সলিউশন। সো মোলারিটিতে আমরা কি বলছিলাম, যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অর 1000 ml সলিউশন। নাও মোলালিটিতে আমরা বলছি যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 kg অফ এ সলিউশন। ওকে, সো ডেফিনেশনটা হবে মোলালিটি উইল বি ইকুয়াল টু moles of solute present in 1 kg of the solution. So mass of the solution in kg. ওকে, সো এটা হয়ে যাবে মোলালিটি। তো আমরা যদি এক্সাম্পল দেখি, ধরা যাক যে 1 মোলাল, সো ধরা যাক 1 মোলাল KCl সলিউশন। এটার মানে কি, যে 1 মোল KCl আছে 1 kg সলিউশনে। ওকে, তো এটা হয়ে যাবে মোলালিটি। মোলালিটি মানে হচ্ছে যে 1 কেজি ওজন, মানে 1 কেজি সলিউশনের মধ্যে কত মোল সলিউট পার্টিকেল আছে, সেটা হয়ে গেল মোলালিটি। আর মোলারিটি ছিল যে 1 লিটার বা 1000 ml সলিউশনের মধ্যে কত মোল সলিউট পার্টিকেল আছে, সেটা ছিল মোলারিটি। ওকে, নাও এই এই যে এতগুলো রিপ্রেজেন্টেশন কনসেন্ট্রেশনের, যে মোল ফ্র্যাকশন, মোলারিটি, মোলালিটি এটসেট্রা, তো এখন যদি আমরা টেম্পারেচার ভ্যারি করাই, মানে কোনো একটা সলিউশনের ধরা যাক আগে টেম্পারেচার ছিল T1, এখন সেটাকে আমরা ভ্যারি করিয়ে করলাম T2। তো টেম্পারেচার ভ্যারি করারে সেই সলিউশনের যে মোলারিটি বা মোল ফ্র্যাকশন বা মোলালিটি কিভাবে চেঞ্জ হবে। তো মোলারিটি বা পিপিএম, এই যেগুলো, এগুলো আমরা ভলিউম দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই তো, মানে নাম্বার অফ মোলস অফ সলিউশন প্রেজেন্ট ইন এ 1 লিটার বা 1000 ml সলিউশন, এটা ছিল মোলারিটি। মানে এটাকে ভলিউম দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, সলিউশনের ভলিউম দিয়ে। এরপর টেম্পারেচার চেঞ্জ করি, আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে আমরা জানি সলিউশনের ভলিউমটা চেঞ্জ হবে, তাই তো, কারণ কি সেটা ইভাপোরেট করবে কিছুটা অ্যামাউন্ট সলিউশন। তো সলিউশনের ভলিউম চেঞ্জ হবে, টেম্পারেচার যদি চেঞ্জ করি, তার ফলে সলিউশনের মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি মোলারিটি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মোলালিটি কি, মোলালিটিকে আমরা সলিউশনের মাস দিয়ে ডিফাইন করেছি। এবার টেম্পারেচার চেঞ্জ করলে মাসের অতটা চেঞ্জ হয় না, তো তার জন্য মোলালিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর মোল ফ্র্যাকশন যেটা, সেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কারণ মোল ফ্র্যাকশন, আবার মোল ফ্র্যাকশনের কোনো ইউনিটলেস। কারণ কি, কারণ মোল ফ্র্যাকশনকে আমরা ডিফাইন কিভাবে করেছি, যে নাম্বার অফ মোলস অফ, নাম্বার অফ মোলস অফ এক্স nx ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। সো ডিনোমিনেটর নিউমারেটর দুটোতেই এটা ইউনিট হচ্ছে মোল, তো তার জন্য মোল ফ্র্যাকশন হচ্ছে ইউনিটলেস। ওকে, সো বেসিক্যালি আমরা যদি দেখি ইউনিট অফ মোলালিটি, এটা হবে মোল পার কেজি। সো মোলালিটি এম হবে মোল পার কেজি, কেজি ইনভার্স। ওকে, না মোলারিটির ক্ষেত্রে সেটা কি হবে, মোলারিটির ক্ষেত্রে এটা হবে যে এম ইকুয়াল টু মোল লিটার। ওকে, এটা হয়ে যাবে মোলারিটি। ওকে, সো নেক্সট আমরা ডিসকাস করবো সলিউবিলিটি নিয়ে। ওকে, সো বেসিক্যালি সলিউবিলিটি অফ কোন একটা সলিউশনের সলিউবিলিটি। ওকে, সো সলিউবিলিটি বেসিক্যালি কি, সলিউবিলিটি কোন একটা সাবস্টেন্স বা সলিউট পার্টিকেলের সলিউবিলিটি বলতে আমরা বুঝি যে ম্যাক্সিমাম কতটা অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স আমরা কোন একটা সলিউশনে অ্যাড করতে পারবো অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে কোনো একটা বেকার নিয়েছি, বেকারের মধ্যে আমি কোনো সলভেন্ট নিয়েছি, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ সলভেন্ট নিয়েছি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার টি এবং প্রেশার পি তে। ওকে, এরপর সেই সলভেন্টের মধ্যে আমি সলিউট পার্টিকেল অ্যাড করছি, ধীরে ধীরে আমি কোনো একটা সাবস্টেন্স অ্যাড করে চলেছি।
তো ম্যাক্সিমাম কতটা অ্যামাউন্ট আমি সলিউট পার্টিকেল বা সেই সাবস্টেন্সটা আমি ওই অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে আমি অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে সেই সাবস্টেন্স বা সলিউট পার্টিকেলের সলিউবিলিটি অ্যাট দ্যাট টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, সো বেসিক্যালি এটা মানে হচ্ছে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার টি অ্যান্ড প্রেসার পি, maximum amount of substance that can be added in a specified amount of solvent, মানে কোন একটা সলভেন্টের অ্যামাউন্ট ফিক্সড করে টেম্পারেচার প্রেসার ফিক্স করে আমি কতটা পরিমাণ সলিউট বা সাবস্টেন্স আমি ওই সলভেন্টের মধ্যে অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে ওই সাবস্টেন্সের সলিউবিলিটি। ওকে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট ক্যান বি অ্যাডেড ইন এ স্পেসিফাইড স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্ট, এটা হয়ে যাবে ওই সাবস্টেন্সের সলিউবিলিটি। না সলিউবিলিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, তো এখন আমরা যদি টেম্পারেচার প্রেসার যদি চেঞ্জ করি তখন সলিউবিলিটি চেঞ্জ হবে। আবার যদি আমি ওই যে স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্টের অ্যামাউন্টও যদি চেঞ্জ করি তখন সলিউবিলিটি চেঞ্জ হবে। আবার সাবস্টেন্স টু সাবস্টেন্স সলিউবিলিটি ডিফার করে, তাই তো? আমরা মানে কোনো একটা স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্ট নিয়েছি, ধরা যাক ওয়াটার, একটা পার্টিকুলার টেম্পারেচার টি পার্টিকুলার প্রেসার পিতে। ওকে, সেই ওয়াটারের মধ্যে আমি যদি সোডিয়াম ক্লোরাইড মানে যেটা সল্ট বা সুগার আমি যদি ডিজলভ করি, সেটা ইজিলি ডিজলভ হয়ে যায়, তাই তো? বাট ওয়াটারের মধ্যে আমি যদি ন্যাপথলিন অ্যানথ্রাসিন মানে যেগুলো হাইড্রোফোবিক কম্পাউন্ড, সেগুলো যদি আমি অ্যাড করার ট্রাই করি, সেটা খুব কম ডিজলভ হয়, তাই তো? তো বেসিক্যালি যে কোন একটা সাবস্টেন্সের সলিউবিলিটিটা সলভেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, কোন সলভেন্ট আমি অ্যাড করছি সেটার উপর ডিপেন্ডেন্ট, আবার টেম্পারেচার প্রেসারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো প্রথমে আমরা ডিসকাস করবো যে সলিউবিলিটি অফ সলিড ইন এ লিকুইড। সলিউবিলিটি অফ সলিডস ইন লিকুইডস। ওকে, মানে আমার এক্ষেত্রে সলভেন্টটা হচ্ছে লিকুইড, এখানে সলভেন্ট যেটা সেটা হচ্ছে লিকুইড, বাট সলিউট পার্টিকেল যেটা সেটা হচ্ছে সলিড। ওকে, সো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে সলিউবিলিটি সলভেন্টের উপর কিভাবে ডিপেন্ডেন্ট। তো কোন একটা স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্ট, ধরা যাক ওয়াটার নিলাম একটা পার্টিকুলার টেম্পারেচার টি এবং পার্টিকুলার প্রেসার পি তে, সেই কন্ডিশনে আমি যদি ওই ওয়াটারের সাথে যদি সল্ট বা সুগার যদি অ্যাড করি, সেটা ইজিলি ডিজলভ হয়ে যায়। আবার আমরা দেখেছি যে সেই ওয়াটারের মধ্যে যদি অয়েল তেল যদি আমরা অ্যাড করি বা যদি হাইড্রোফোবিক কম্পাউন্ড মানে অ্যান্থ্রাসিন বেনজিন এগুলো যদি অ্যাড করি, তখন সেটা ইজিলি ডিজলভ হয় না। তো এটা কেন? সো বেসিক্যালি যে কোনো একটা সলভেন্টের মধ্যে আমি কোন সলিউট কতটা ইজিলি ডিজলভ হবে সেটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপর, তাই তো? মানে কোন একটা সলভেন্টের মধ্যে আমি সলিউট অ্যাড করলাম, তো অ্যাড করার পরে ওই সলিউট এবং সলভেন্টের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, মানে সেটা ফেভারেবল ইন্টারাকশন না সেটা ফেভারেবল ইন্টারাকশন নয়, তার উপর ডিপেন্ড করবে যে ওই সলিউট পার্টিকেলটা সলভেন্টে অ্যাড হতে চাইবে কি চাইবে না। ওকে, মানে আমি যদি ওয়াটারের মধ্যে জলের মধ্যে আমি যদি নুন বা চিনি যদি অ্যাড করি, তখন কি হয়? তখন সল্ট বা সুগার যখন আমি জলের মধ্যে অ্যাড করি, তখন তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন, মানে সল্ট এবং ওয়াটারের ইন্টারাকশন এবং চিনি এবং ওয়াটারের ইন্টারাকশন, সেটা অনেক ফেভারেবল ইন্টারাকশন, মানে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন টাইপের। ওকে, সেটা অনেক স্ট্রং ইন্টারাকশন। তার ফলে কি হয়? তার ফলে সল্ট এবং সুগার ইজিলি তাতে ডিজলভ হতে চায়, যে আমি চাইবো তাতে যেন ডিজলভ হয়ে যায়, কারণ আমি একটা ফেভারেবল দিকে যাচ্ছি, ফেভারেবল এনার্জির দিকে যাচ্ছি। ওকে, আবার আমি যদি জলের মধ্যে তেল অ্যাড করি, অয়েল বা হাইড্রোফোবিক কম্পাউন্ড যদি অ্যাড করি, তখন কি হয়? তখন তাদের মধ্যে যে ইন্টারাকশনটা, জল এবং তেলের মধ্যে যে ইন্টারাকশনটা, সেটা হচ্ছে নন ফেভারেবল ইন্টারাকশন, মানে
সেটা হচ্ছে একটা হাইড্রোফোবিক কম্পাউন্ড আর জলের মধ্যে ইন্টারাকশনটা ফেভারেবল নয়। তার ফলে কি হয়, তার ফলে তেল চাইবে না যে আমি জলের সাথে মিশি, জলেতে ডিসলভ হয়, জলের ডিসলভ হই। তো তার জন্য এই যে সলিউট এবং সলভেন্টের মধ্যে যে কে তাড়াতাড়ি কতটা তাড়াতাড়ি ডিসলভ হবে, সেটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপর। তো এটা বেসিক্যালি অবজার্ভ করা গেছে যে যে লাইক ডিসলভস লাইক বলে একটা কনসেপ্ট আছে। সো বেসিক্যালি এটা একটা জাস্ট বেসিক্যালি কনসেপ্ট। এটা মানে হচ্ছে যে লাইক পোলার কম্পাউন্ড বা পোলার সলিউট পোলার সলভেন্টে ইজিলি ডিসলভ হয়ে যাবে, আবার নন পোলার কম্পাউন্ড বা নন পোলার সলিউট নন পোলার সলভেন্টে ইজিলি ডিসলভ হয়ে যাবে। তো এর জন্য আমরা এটাকে বলছি লাইক ডিসলভস লাইক, মানে সেম টাইপ অফ সলভেন্ট বা সলিউট পার্টিকেল ইজিলি ডিসলভ হয়ে যাবে, সেম টাইপ অফ লাইক। তার জন্য পোলার মানে পোলার সলিউট যদি আমি পোলার সলভেন্টে অ্যাড করি, তাদের মধ্যে যে ইন্টারাকশন, পোলার পোলার যে ইন্টারাকশন, সেটা অনেক ফেভারেবল ইন্টারাকশন, তার জন্য সেটা ইজিলি ডিসলভ হয়ে যায়। আবার নন পোলার সলিউট যদি নন পোলার সলভেন্টে অ্যাড করি, তখন তাদের মধ্যে যে ইন্টারাকশনটা নন পোলার হাইড্রোফোবিক ইন্টারাকশন, সেটা অনেকটা ফেভারেবল ইন্টারাকশন, সেটা তাড়াতাড়ি ডিসলভ হয়ে যাবে। ওকে, তার জন্য এটাকে আমরা জাস্ট এই যে কনসেপ্টটা ইউজ করি যে লাইক ডিসলভস লাইক। ওকে, নাও এখন আমরা দেখবো যে সলিউবিলিটি অফ সলিডস ইন লিকুইড। মানে আমি যদি লিকুইড সলভেন্টের মধ্যে যদি সলিড পার্টিকেল, যে সলিড সলিউট যদি অ্যাড করি, তখন তাদের সলিউবিলিটিটা কিভাবে ডিফার করবে বা সেটা কি কি ফ্যাক্টরের সাথে ডিপেন্ডেন্ট, এগুলো। ওকে, সো বেসিক্যালি প্রথমে তো কি আছে যে আমাদের একটা বিকার নিয়েছি। সো বিকারের মধ্যে এখানে লিকুইড আছে, লিকুইড সলভেন্ট আছে। Okay? এরপর আমি এই লিকুইড সলভেন্টের মধ্যে আমি সলিড সলিড পার্টিকেল আমি ধীরে ধীরে অ্যাড করছি। ওকে, সলিড সলিউট পার্টিকেল আমি ধীরে ধীরে অ্যাড করছি। তো এর ফলে কি হবে যে যখন আমি ওই লিকুইড সলভেন্টের মধ্যে সলিড সলিউট পার্টিকেল ধীরে ধীরে অ্যাড করব, তখন আহ, তখন বেসিক্যালি কিছু সলিড পার্টিকেল সলিউট পার্টিকেল ওই সলভেন্টের মধ্যে ডিজলভ হবে, তাই তো। তো কিছু সলিউট পার্টিকেল কি হবে ওই সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে, সেই যে প্রসেসটা সেটাকে বলে ডিসোলিউশন প্রসেস। ওকে, আবার যখন কিছু সলিউট পার্টিকেল সলভেন্টের মধ্যে যখন ডিজলভ হয়ে গেল, তারপর আমি যখন সলিউট পার্টিকেল যখন অ্যাড করব, তখন ওই সলভেন্টের মধ্যে যে ডিজলভড সলিউট পার্টিকেল গুলো ছিল, সেগুলো সেপারেট হয়ে, সেগুলো কি হবে, সেগুলো ওই যে সলিউট পার্টিকেল আমি বাইরে থেকে যেটা অ্যাড করছি, তার সাথে ইন্টারাক্ট করে সলভেন্ট থেকে সেপারেট আউট হয়ে যাবে। তো এটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন প্রসেস, তাই তো। ওকে, সো বেসিক্যালি এখানে দুটো প্রসেস সাইমালটেনিয়াসলি হচ্ছে, একটা হচ্ছে ডিসলিউশন, একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তো ডিসলিউশন ব্যাপারটা কি? ডিসলিউশন প্রসেস হলো যখন কোন একটা লিকুইড সলভেন্টের মধ্যে যখন আমি বাইরে থেকে কোনো সলিড পার্টিকেল অ্যাড করছি, তখন কিছু সলিড পার্টিকেল ওই লিকুইড সলভেন্টের মধ্যে ডিসলভ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিসলিউশন প্রসেস আমরা বলছি। আবার যখন আমরা ওরকম ভাবে অ্যাড করছি সলিড পার্টিকেল, তখন সলভেন্টের মধ্যে যে ডিসলভড সলিড অলরেডি ছিল, সেটা বাইরে থেকে যে সলিড পার্টিকেল অ্যাড করছি, তার সাথে ইন্টারাক্ট করে ওই সলভেন্ট থেকে সলিউট পার্টিকেলটা সেপারেট আউট হয়ে যাবে, সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন প্রসেস। তো আমরা যখন এই অ্যাড করার প্রসেস চলছে, মানে যখন সলভেন্টের মধ্যে যে সলিড পার্টিকেল আমরা অ্যাড করছি, তখন এই দুটো প্রসেস ডিসলিউশন এবং ক্রিস্টালাইজেশন সাইমultaneously হচ্ছে। ওকে, তো কিছু সময় পর এরকম ভাবে ধীরে ধীরে আমি যখন অ্যাড করতে থাকবো সলিউট পার্টিকেল, মানে আমি যদি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি অ্যাড করতে থাকি, তখন একটা সময় আসবে যখন এই যে ডিসলিউশন এবং ক্রিস্টালাইজেশন প্রসেস, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম পৌঁছে যাবে। ওকে, সো আফটার সার্টেন টাইম কি হবে, এই যে ডিসলিউশন প্রসেস এবং এই যে ক্রিস্টালাইজেশন প্রসেস, এদের মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, এরা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এবং এই ইকুইলিব্রিয়ামটাকে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক কেন বলছি? কারণ এই সময় এই পার্টিকুলার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যে রেটে ডিসলিউশন হচ্ছে, মানে যে রেটে সলিউট পার্টিকেলটা সলভেন্টের মধ্যে ডিজলভ হচ্ছে,
সেই রেটেই ক্রিস্টালাইজেশন হচ্ছে, মানে সেই রেটেই আবার সলভেন্টের মধ্যে ডিসলভ সলিড পার্টিকেল গুলো সেপারেট হয়ে সলিড সলিউট হিসেবে চলে আসছে। তো এই যে দুটো প্রসেস সেম রেটে হচ্ছে, তার জন্য এটাকে বলছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে এরা দুটো কিন্তু স্থির নয়, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল মানে যে দুটো স্থির হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল, সেটা নয়। এই দুটো প্রসেস ক্রমশ হয়েই যাচ্ছে ডাইনামিক্যালি, বাট সেম রেটে হচ্ছে। ওকে, তার জন্য এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো এই যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, যখন আমি এই যে সলিড পার্টিকেল অ্যাড করতে করতে একটা সময় এলো যখন এই দুটো প্রসেসের মধ্যে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, তখন আমরা সেই সলিউশনটাকে বলবো স্যাচুরেটেড সলিউশন। সেই এই স্যাচুরেটেড সলিউশন কন্ডিশনে, মানে স্যাচুরেটেড সলিউশন মানে যখন আমি কোন একটা লিকুইড সলভেন্টের মধ্যে সলিড পার্টিকেল আমি অ্যাড করতে করতে একটা টাইম এলো যখন ডিসোলিউশন প্রসেস এবং ক্রিস্টালাইজেশন প্রসেস একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, তখন আমি সেই সলিউশনটাকে বলছি স্যাচুরেটেড সলিউশন। এর মানে কি, এই স্যাচুরেটেড সলিউশনে বা এই কন্ডিশনে আমরা যদি এরপর বা এক্সট্রা কোনো সলিউট পার্টিকেল আমরা যদি অ্যাড করি, তাহলে সেই সলিউট পার্টিকেল গুলো আর ডিসলভ হবে না। ওকে, সেটা সলিড সলিউট পার্টিকেল হিসাবেই থেকে যাবে, সেটা ডিসলভ হবে না, মানে বেসিক্যালি গুলবে না। ওকে, তো তো বেসিক্যালি তো স্যাচুরেটেড সলিউশন পর্যন্তই আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ওই স্পেসিফাইড অ্যামাউন্ট অফ লিকুইড সলভেন্টে ওই পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারে আমি অ্যাড করতে পারবো। যখনই সেটা স্যাচুরেটেড সলিউশনে পৌঁছে গেল, তখন তারপর যদি এক্সট্রা সলিড পার্টিকেল আমি যদি অ্যাড করি ওই সলভেন্টের মধ্যে, তাহলে সেটা ডিসলভ হবে না। ওকে, তো বেসিক্যালি সলিউবিলিটি বলতে যেটা আমরা বুঝি যে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন এ স্যাচুরেটেড সলিউশন, সেটাই হয়ে যাবে সলিউবিলিটি ওই সাবস্টেন্সের। ওকে, তো সলিউবিলিটি অফ এ সাবস্টেন্স কি হবে, দ্য ডেফিনেশনটাকে আমরা এভাবে বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন এ স্যাচুরেটেড সলিউশন। ওকে, সেটাই হয়ে যাবে সলিউবিলিটি। কারণ কি, কারণ স্যাচুরেটেড সলিউশন পর্যন্তই আমি ম্যাক্সিমাম সলিউট পার্টিকেল সলভেন্টের মধ্যে অ্যাড করতে পারবো। যখনই স্যাচুরেটেড সলিউশন পৌঁছে গেল, তারপর আমি যদি সলিউট পার্টিকেল অ্যাড করি তাহলে সেটা সলভেন্টের মধ্যে ডিসলভ হবে না। তার জন্য এটাকে আমরা বলি যে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন এ স্যাচুরেটেড সলিউশন, সেটাই হয়ে যাবে ওই সাবস্টেন্সের সলিউবিলিটি। ওকে, নাও এটা একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারে। এবার আমরা যদি সলভেন্টের অ্যামাউন্টও যদি চেঞ্জ করি, ধরা যাক প্রথমে আমি এরকম একটা ছোট বিকারে আমি কিছুটা পরিমাণ সলভেন্ট নিয়ে তাতে আমি সলিড পার্টিকেল অ্যাড করছিলাম। তো এই অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে যে সলিউবিলিটিটা, তো এটা যদি বড় কোনো ওয়াটার নিয়ে কোনো একটা সলভেন্ট নিই, তাতে সলিউবিলিটিটা ডিফারেন্ট হবে, মানে তার কনসেন্ট্রেশনটা সেম থাকবে। ওকে, মানে বেশি পরিমাণ সলিড তাতে অ্যাড করতে পারবো। আবার যদি টেম্পারেচার বা প্রেসার যদি চেঞ্জ করি, তখনও এই যে সলিউবিলিটিটা, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট পার্টিকেল অ্যাড করার যে কতটা পরিমাণ অ্যাড করতে পারবো, সেটাও চেঞ্জ হবে। ওকে, এবং টেম্পারেচারের সাথে সেটা কতটা ডিপেন্ডেন্ট, তো টেম্পারেচারের সাথে এই যে সলিউবিলিটিটা কতটা ডিপেন্ডেন্ট, মানে আমি যদি সলিউশনের টেম্পারেচার চেঞ্জ করি, সলভেন্টের টেম্পারেচার যদি চেঞ্জ করি, তো ধরা যাক এই যে ডিসলিউশন প্রসেস, মানে ডিসলিউশন প্রসেসটা কি ছিল, যে বিকারে লিকুইড সলভেন্ট আছে, সেই লিকুইড সলভেন্টের মধ্যে আমি বাইরে থেকে সলিড পার্টিকেল অ্যাড করছি। তো দেন ওই যে সলিড পার্টিকেল গুলো সেটা লিকুইড সলভেন্টের মধ্যে ডিসলভ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডিসলিউশন প্রসেস। তো এই প্রসেসটা, এই ডিসলভ হওয়ার সময় যদি সেটা টেম্পারেচার জেনারেট করে, মানে সেটা যদি হিট যদি জেনারেট করে, সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক, তাই তো। আবার যদি হিট যদি বাইরে থেকে সেটা নেয়, অ্যাকসেপ্ট করে, সেটা হয়ে যাবে এন্ডোথার্মিক প্রসেস। তো ডিসলিউশন প্রসেসটা দু ধরনের হতে পারে, একটা হতে পারে এন্ডোথার্মিক, আর একটা হতে পারে এক্সোথার্মিক। তো যদি ডিসলিউশন প্রসেসের সময় যদি হিট ইমিট হয়, তখন সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক প্রসেস, আর যদি হিট অ্যাকসেপ্ট হয় সেটাকে বলবো এন্ডোথার্মিক প্রসেস। মানে এন্ডোথার্মিক প্রসেসের জন্য ডেল্টা এইচ সলিউশন, যেটা এনথালপি চেঞ্জ, সেটা গ্রেটার দেন 0 হবে।
আর এক্সোথার্মিকের জন্য এনথালপি চেঞ্জ সলিউশনের সেটা লেস দেন 0 হবে, মানে হিট ইমিট হবে। ওকে, নাও এখন আমরা কি বলেছি যে এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে ডিসলিউশন প্রসেস এবং ক্রিস্টালাইজেশন প্রসেসের মধ্যে, তাই তো? তো এটা একটা তো ইকুইলিব্রিয়াম, মানে কি তখন আমরা সেই ইকুইলিব্রিয়ামের লা শাতেলিয়ারের যে রুল সেটা অ্যাপ্লিকেবল হবে। মানে কোন একটা ইকুইলিব্রিয়াম যদি কোন একটা প্রসেস যদি এন্ডোথার্মিক হয়, মানে সেটা কি টেম্পারেচার হিট নিচ্ছে, গ্রহণ করছে। তো যদি তারপর এটাতে যদি আমি টেম্পারেচার দিই আরো, তাহলে এই প্রসেসটা আরো ফাস্ট হবে, তাই তো? তো বেসিক্যালি কোন একটা ডিসলিউশন প্রসেস, মানে ডিসলভ হওয়ার যে প্রসেসটা, সেটা যদি এন্ডোথার্মিক হয়, মানে যদি হিট অ্যাকসেপ্ট করে, আর অ্যাকর্ডিং টু দ্য লা শাতেলিয়ারের প্রিন্সিপাল, তো আমরা যদি বাইরে থেকে টেম্পারেচার দিই, ইনক্রিজ করি টেম্পারেচার, তাহলে এই ডিসলিউশন প্রসেসটা ফাস্ট হবে। ওকে, তার মানে কি সলিউবিলিটিটাও ইনক্রিজ হবে উইথ টেম্পারেচার, যদি ডিসলিউশন প্রসেসটা এন্ডোথার্মিক হয়। আর যদি ডিসলিউশন প্রসেসটা এক্সোথার্মিক হয়, মানে কি সেটা হিট ইমিট করছে, যখন সলিউট পার্টিকেল যখন সলভেন্টের মধ্যে ডিসলভ হচ্ছে, তখন সেটা হিট ইমিট করছে। তো তার মানে কি, তো এখন আমরা যদি বাইরে থেকে টেম্পারেচার দিই, তখন লাস্ট স্যাটেলাইটের প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, টেম্পারেচার দিলে সেটা আরো ব্যাকওয়ার্ডে যাবে, মানে সেটাকে ফিক্স করার চেষ্টা করবে। তার মানে কি ক্রিস্টালাইজেশন প্রসেসটা ফাস্ট হবে, ডিসলিউশন প্রসেসটা স্লো হয়ে যাবে, তখন সলিউবিলিটিটাও ডিক্রিজ করে দেবে, তাই তো? তো এন্ডোথার্মিক ডিসলিউশন প্রসেসটা যদি এন্ডোথার্মিক হয়, তখন সলিউবিলিটিটা টেম্পারেচারের সাথে ইনক্রিজ করবে। ওকে, আর যদি ডিসলিউশন প্রসেসটা এক্সোথার্মিক হয়, তখন সলিউবিলিটিটা টেম্পারেচারের সাথে ডিক্রিজ করবে। ওকে, এটা হয়ে যাবে এফেক্ট অফ টেম্পারেচার। আর এফেক্ট অফ প্রেশার কি হবে? সো এফেক্ট অফ প্রেশার মানে, তো এটা এটা কি যে সলভেন্টটা হচ্ছে লিকুইড, বাট সলিউট পার্টিকেলটা হচ্ছে সলিড। তো সলিড বা লিকুইড এই দুটোই বেসিক্যালি ইনকম্প্রেসিবল উইথ প্রেশার, তাই তো? মানে ইনকম্প্রেসিবল মানে কি, আমরা যদি কোন একটা বিকারের মধ্যে সলিড বা সলিড বা লিকুইড যা কিছু একটা রেখে আমি যদি সেটার উপর প্রেশার দিই, তো প্রেশারের সাথে সাথে লিকুইডের লিকুইডের যে লিকুইড এবং যে সলিডের যে কম্প্রেসিবিলিটি, মানে কম্প্রেস হওয়ার যে প্রবণতাটা, সেটা অতটা চেঞ্জ হবে না, তাই তো? মানে কোনো একটা বেকারে আমি যদি লিকুইড নিয়ে ওয়াটার নিয়ে তাতে যদি আমি প্রেসার দিই, তো সেটার যে কম্প্রেস হওয়ার প্রবণতা প্রেসারের সাথে সাথে সেটা অনেক কম, সলিডের আরো কম। কিন্তু গ্যাসের সেটা ইজিলি কম্প্রেস হয়ে যায়, তাই তো? তো গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটিটা অনেক বেশি, মানে কম্প্রেসিবল উইথ প্রেসার। বাট লিকুইড বা সলিড হচ্ছে ইনকম্প্রেসিবল উইথ প্রেসার। তো এক্ষেত্রে আমি যদি প্রেসার যদি আমি চেঞ্জ করি বা ইনক্রিজ করি, তাহলে লিকুইড বা সলিড যেহেতু ইনকম্প্রেসিবল, তার জন্য সলিউবিলিটিটা অতটা চেঞ্জ হয় না। ওকে, তো এটা বেসিক্যালি সলিউবিলিটি রিমেইন আনএফেক্টেড বাই চেঞ্জেস ইন প্রেসার। ওকে, কারণ কি, কারণ লিকুইড এবং সলিড দুটোই হচ্ছে ইনকম্প্রেসিবল উইথ প্রেসার, মানে প্রেসার চেঞ্জ করলে তাদের কম্প্রেসিবিলিটি, মানে তাদের কম্প্রেস হওয়ার প্রবণতাটা অতটা চেঞ্জ হয় না, অনেক কম গ্যাসের তুলনায়, তার জন্য। ওকে, সো এটা বেসিক্যালি ছিল যে সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইড সলভেন্ট। সো এরপর যদি আমরা দেখি যে সলিউবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড। সো সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড মানে এক্ষেত্রে যে সলভেন্ট সেটা হচ্ছে লিকুইড, আর যে সলিউট সেটা হচ্ছে গ্যাস। ওকে, মানে লিকুইড সলভেন্টের মধ্যে আমরা গ্যাস অ্যাড করছি, গ্যাস সলিউট অ্যাড করছি। তো এর এক্সাম্পল যেরকম অক্সিজেন ডিজলভ ইন্টু ওয়াটার, মানে অ্যাকোয়াটিক লাইফ যেটা, সেখানে আমাদের দেখেছে পুকুরে বা নদীতে অক্সিজেন ডিজলভ হয়ে থাকে ওয়াটারের মধ্যে, তবে তো যে অ্যাকোয়াটিক লাইফ মাছ টাছ ইত্যাদি সাস্টেন করতে পারে না। আবার যদি HCl ইন লিকুইড ওয়াটার, তো HCl বেসিক্যালি হাইলি সলিউবল ইন লিকুইড ওয়াটার। তো এরকম তো গ্যাস পার্টিকেল মানে গ্যাসের সলিউবিলিটি, আমরা লিকুইড সলভেন্টের মধ্যে বিভিন্ন টাইপের গ্যাস যদি অ্যাড করি, তখন তার সলিউবিলিটি কিভাবে ভ্যারি করে। ওকে, তো
সো বেসিক্যালি এটা কি কি ফ্যাক্টরের উপর ভ্যারি করে? টেম্পারেচার, প্রেসার, সলিউট পার্টিকেল মানে গ্যাস, কোন গ্যাস আমি অ্যাড করছি কোন সলভেন্টে, এই সমস্ত কিছুর উপর সলিউবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড ভ্যারি করবে, তাই তো? তো আবার গ্যাস যেহেতু কম্প্রেসেবল, মানে আমি যদি প্রেসার চেঞ্জ করি তো গ্যাস ইজিলি কম্প্রেস হয়ে যায়, তাই তো? তো তার মানে কি, তখন প্রেসার চেঞ্জ করলে কোন একটা গ্যাসের সলিউবিলিটি অনেকটা চেঞ্জ হয়ে যায়। ওকে, যেরকম ধরা যাক, তো বেসিক্যালি কোন একটা টেম্পারেচার টিতে ধরা যাক একটা বিকার আছে, এখানে প্রথমে আমি লিকুইড ওয়াটার নিলাম। ওকে, তো লিকুইড ওয়াটার এবং উপরে গ্যাস আছে, এর উপরে একটা ওয়েট আমি রাখলাম। ওকে, এটা ধরা যাক গ্যাস, এর উপরটা হচ্ছে গ্যাস, লিকুইড। ওকে, নাও, তো এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে এট টেম্পারেচার T10। ওকে, এরপর আমি কি করলাম, এরপর এই সেম বিকারের বা সেম কন্ডিশনের সাথে আমি, এখানে লিকুইড সলভেন্ট ছিল, এখানে গ্যাস ছিল, বাট এর সাথে আমি ওয়েটটা ইনক্রিজ করে দিলাম। মানে কি, আমি প্রেসারটা ইনক্রিজ করলাম। তো যখন আমি প্রেসার ইনক্রিজ করছি, মানে সেম কন্ডিশনে আমি যখন এর উপর গ্যাসের উপর যখন প্রেসারটা ইনক্রিজ করছি, তখন কি কি চেঞ্জ হচ্ছে? প্রেসার ইনক্রিজ করার ফলে গ্যাস ইজিলি কম্প্রেস হয়ে যাবে, মানে গ্যাস অনেকটা কম্প্রেস হয়ে যাবে এখানে, তাই তো? মানে কি, মানে আগের কন্ডিশনে গ্যাস পার্টিকেল গুলো সলভেন্টের ওপর র্যান্ডামলি অনেকটা জায়গা জুড়ে ঘোরাফেরা করছিল। এখন প্রেসার ইনক্রিজ হওয়ার ফলে সেই সেম অ্যামাউন্ট অফ গ্যাস এখন কম ভলিউমের মধ্যে ঘোরাফেরা করছে এই সলভেন্টের ওপর, সারফেসের ওপর, তাই তো? তার মানে কি, পার ইউনিট ভলিউম যে নাম্বার অফ গ্যাস পার্টিকেল সলভেন্টের ওপর আছে সেটা এখন ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাই তো? আগের থেকে, কারণ কি আগে গ্যাস গ্যাস পার্টিকেল গুলো অনেকটা জায়গা জুড়ে ঘোরাফেরা করছিল, ঘোরাফেরা করার জন্য অনেকটা জায়গা তার কাছে ছিল সলভেন্টের সারফেসের উপরে। এখন প্রেসার ইনক্রিজ করার ফলে সেটা কম্প্রেস হয়ে গেছে। তার মানে কি, এখন এই লিকুইড সারফেসের উপরে, সলভেন্ট সারফেসের উপরে পার ইউনিট ভলিউম নাম্বার অফ গ্যাস পার্টিকেলটা ইনক্রিজ হয়ে গেছে। ওকে, মানে ঘোরাফেরা করার জন্য এখন অনেকটা কম জায়গা আছে আগের থেকে। তো যেহেতু পার ইউনিট ভলিউম গ্যাস পার্টিকেল ইনক্রিজ হয়ে গেছে, তার ফলে এই গ্যাস পার্টিকেল গুলো এই সলভেন্টের সাথে কোলাইড করার প্রবণতাও বেড়ে গেছে। তো এরা তো কি কি করবে, গ্যাস মলিকুল গুলো সলভেন্ট মলিকুলের সাথে কলিশন করবে, কলিশন করে ওই সলভেন্ট মলিকুলের সাথে ডিজলভ হয়ে যাবে। ওকে, তো ডিজলভ হওয়ার যে টেন্ডেন্সি সেটাও ইনক্রিজ হবে, তাই তো? তো এর রিজন কি? সো বেসিক্যালি উইথ দ্য ইনক্রিজ অফ প্রেশার, so number of gas particles or number of gas molecules per unit volume over the surface of the solvent increase করছে। তো এটা ইনক্রিজ করার ফলে কি হচ্ছে, যে বেশি গ্যাস গ্যাস মলিকুল গুলো এখন সলভেন্ট মলিকুলের সাথে কোলাইড করছে, কলিশন করছে, কলিশন করে তারা ডিজলভ হওয়ার প্রবণতাটা বাড়ছে। ওকে, তার ফলে সলিউবিলিটিটা ইনক্রিজ হচ্ছে, তার ফলে সলিউবিলিটিটাও ইনক্রিজ হবে যদি আমি প্রেসার ইনক্রিজ করি। ওকে, নাও এখন সলিউবিলিটির সাথে যে এই প্রেসারের রিলেশন, মানে এই যে প্রেসার ইনক্রিজ করার ফলে আমরা দেখতে পেলাম যে কোন একটা গ্যাসের সলিউবিলিটি লিকুইডে আমরা ইনক্রিজ হচ্ছে। তো এর যে রিলেশনশিপ, মানে কিভাবে প্রেসার ইনক্রিজ হলে, প্রেসার ইনক্রিজ করলে সলিউবিলিটি কিভাবে ইনক্রিজ হবে, সেই যে রিলেশনশিপ সেটা দিয়েছিলেন হেনরি। ওকে, সো সো হেনরি বলেছিলেন যে আইডিয়া কি ছিল, যে কোন একটা সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড is directly proportional to the partial pressure of the gas over the solution, over the liquid solvent. Okay, so Henry's law chilo, so basically solubility of gas in a liquid is directly proportional to the partial pressure
of the gas present above the solvent surface, above the surface of the solution. ওকে, এটা ছিল হেনরিস ল। মানে কোন একটা গ্যাস, সলিউবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড সলভেন্ট, সেটা কি হবে, সলিউবিলিটিটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্সিয়াল প্রেশার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ওভার দ্য সলিউশন সারফেস। ওকে, তো বেসিক্যালি সলিউবিলিটি মানে কি, কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন এ সলিউট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন এ সলভেন্ট। ওকে, তো এটাকে আমরা মোল ফ্র্যাকশন দিয়ে ডিফাইন করতে পারি, মানে ওই সলিউশনের মধ্যে, লিকুইড সলিউশনের মধ্যে গ্যাসের মোল ফ্র্যাকশন কতটা। তো মোল ফ্র্যাকশন, তো বেসিক্যালি হেনরিস ল আমরা যদি যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে যে পার্সিয়াল প্রেশার অফ দ্য গ্যাস অ্যাবাভ দ্য সলিউশন সারফেস, সেটাকে আমরা যদি পি বলি, is directly proportional to the mole fraction of the gas present in a liquid solvent. Okay, বা mole fraction of the gas in a solution x. তো এটা ছিল হেনরিস ল। সো এটা p হচ্ছে পার্সিয়াল প্রেসার, x হচ্ছে মোল ফ্র্যাকশন, পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, x হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস। ওকে, so এটা হচ্ছে, so basically partial pressure of the gas is directly proportional to the mole fraction of the gas in a solution. তো এটাকে যদি আমরা ইকুয়াল দিয়ে লিখি, so partial pressure will be equal to some kh times x, যেখানে এই kh টা সেটা হচ্ছে হেনরি কনস্ট্যান্ট। ওকে, সো বেসিক্যালি সলিউবিলিটি বা মোল ফ্র্যাকশন সেটা কি হবে, পার্সিয়াল প্রেসার ডিভাইডেড বাই kh। তো এখন কোন একটা গ্যাসের kh এর ভ্যালু যত কম হবে তার সলিউবিলিটি তত বেশি হবে। ওকে, কারণ কি, এটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/kh, সলিউবিলিটি যেটা সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/kh বা ইনভার্সলি প্রপোর্শনাল টু kh, তাই তো। তার মানে কোন একটা গ্যাসের যদি হেনরিস কনস্ট্যান্ট বা kh এর ভ্যালু যদি কম হয় তার সলিউবিলিটি ভ্যালুটা ইনক্রিজ হবে, বেশি হবে, তাই তো। তো হেনরিস লকে আমরা যদি গ্রাফিক্যালি দেখি, সো এটাকে যদি আমরা প্লট করি, এটা কি, এটা একটা y ইকুয়াল টু mx টাইপের রিলেশনশিপ, যেখানে m হচ্ছে স্লোপ। তো এটাকে যদি y অ্যাক্সিসে যদি পার্সিয়াল প্রেসার, x অ্যাক্সিসে যদি আমি মোল ফ্র্যাকশনকে রাখি, তাহলে এটা একটা লিনিয়ার প্লট পাবো যেটা অরিজিনের মধ্য দিয়ে যাবে। তার যে স্লোপ সেটা হয়ে যাবে kh বা হেনরিস কনস্ট্যান্ট। ওকে, তো এভাবে আমরা প্লট পাবো। তো আবার তো বেসিক্যালি এখান থেকে আমরা দেখছি যে বেসিক্যালি এক্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/kh, মানে kh এর কোন একটা গ্যাসের kh এর ভ্যালু যদি কম হয় তার মোল ফ্র্যাকশন বা সলিউবিলিটি তত বেশি হবে। এরপর এটা একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে, তাই তো। তো এরপর যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি, টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তাহলে দেখা গেছে যে যদি আমরা এক্সাম্পল নিই যে নাইট্রোজেন এবং অক্সিজেন ইন লিকুইড ওয়াটার সলিউবিলিটি, তো নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে kh এর ভ্যালুটা বেশি হবে, kh এর ভ্যালুটা ইনক্রিজ হবে। তার মানে কি, তার যে সলিউবিলিটি, নাইট্রোজেন এবং অক্সিজেনের যে সলিউবিলিটি ইন লিকুইড ওয়াটার, সেটা ইনক্রিজ করবে যদি আমি টেম্পারেচারটা ডিক্রিজ করি, তাই তো। তার জন্য যে কোল্ড ওয়াটারে অ্যাকোয়াটিক লাইফ ভালো কমফোর্টেবল সাস্টেন করতে পারে দেন দ্য ওয়ার্ম ওয়াটার। তার জন্য ক্লাইমেট চেঞ্জের ফলে যত ওয়াটার যদি ওয়ার্ম হয়, ওয়াটারের টেম্পারেচার যদি, অ্যাকোয়াটিক ওয়াটারের টেম্পারেচার যদি, সমুদ্রের টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তখন ওই অ্যাকোয়াটিক ওয়াটারের মধ্যে যে ওই যে ওশেন ওয়াটারের মধ্যে যে ডিজলভড অক্সিজেন বা নাইট্রোজেনের পরিমাণ, সেটা ধীরে ধীরে তার সলিউবিলিটিটা ডিক্রিজ করবে। তার ফলে অ্যাকোয়াটিক লাইফ সাস্টেন করা অনেক প্রবলেম দেখা দেবে। তো এটা থেকে আমরা জাস্ট, তো হেনরিস ল অ্যাপ্লিকেশন অনেক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হেনরিস ল অ্যাপ্লাই করা হয়। তার সলিউবিলিটি কতটা হবে তার টেম্পারেচার চেঞ্জ করলে, সেখান থেকে আমরা আইডিয়া পেতে পারি। যেরকম আমরা এক্সাম্পল দেখলাম যে অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচারটা ইনক্রিজ করি ধীরে ধীরে, তার হেনরিস কনস্ট্যান্ট বা kh এর ভ্যালুটা ইনক্রিজ হয়, তার মানে তার সলিউবিলিটিটা ডিক্রিজ হবে। তো এর জন্য কোল্ড ওয়াটারে সলিউবিলিটিটা বেশি কম্পেয়ার টু দ্য হট ওয়াটার।
তার জন্য কোল্ড ওয়াটারে বেশি অ্যাকোয়াটিক লাইফ সাস্টেন করতে পারে, কারণ কি সেখানে অক্সিজেনের অ্যামাউন্টের পরিমাণ বেশি, ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেশি। ওকে, নাও সো বেসিক্যালি হেনরিস লর অনেক অ্যাপ্লিকেশন আছে যেমন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা হয়, বা তাছাড়া হেনরিস লর যদি অ্যাপ্লিকেশন আমরা দেখি তখন যেরকম সফট ড্রিঙ্কস এর মধ্যে, তো যে আমাদের সফট ড্রিঙ্কস এর মধ্যে আমরা যে সফট ড্রিঙ্কস মানে কি হাইলি প্রেসারাইজড সোডা লাইক, সো বেসিক্যালি সফট ড্রিঙ্কস এর মধ্যে আমি কার্বন ডাইঅক্সাইডকে হাই প্রেসারে আমি রাখছি, তাই তো। তো হাই প্রেসারে কেন রাখছি, কারণ ওই লিকুইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যে সলিউবিলিটি সেটা তখন ইনক্রিজ হবে হাই প্রেসারে। ওকে, তার জন্য আমি যদি সেটাকে সেক করে কোনো একটা সফট ড্রিঙ্কের বটলকে আমি যদি সেক করে ইজিলি হঠাৎ করে আমি যদি তার ক্যাপটা ওপেন করি, তখন কি হয় আমরা দেখতে পারি একটা ইনিশিয়াল সাডেন বাস্ট হয়, তাই তো। তার মানে কি যে সাডেনলি ওই ক্যাপটা ওপেন করার ফলে যে ডিজলভড কার্বন ডাইঅক্সাইড ছিল এখন সেটা হাই প্রেসার থেকে লো প্রেসারে চলে এসেছে, তাই তো। তার মানে কি সেটা হঠাৎ করে সেটা বের হতে চাইবে, তার জন্য এভাবে সাডেন বাস্ট আমরা দেখতে পাই। তারপর তার মানে কি এখানে সফট ড্রিঙ্কস এর মধ্যে প্রেসার ইনক্রিজ করে আমি তার সলিউবিলিটিটাকে ইনক্রিজ করাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের। সেকেন্ড হচ্ছে যেরকম যখন স্কুবা ডাইভার্স মানে মানে সমুদ্রের মধ্যে যখন ডাইভার্সরা যখন ডাইভ করেন ডিপ ডিপ ওশানের মধ্যে, তো ডিপ ওশানে সমুদ্র থেকে আমি যত নিচের দিকে যাবো, ধরা যাক এটা ওশান সারফেস এবং এটা হচ্ছে ওশান ফ্লোর। ওকে, তো এখান থেকে আমি যত নিচের দিকে যাব তত ওয়াটার প্রেশারটা ইনক্রিজ হবে, তাই তো। তো এখানে যদি কোনো ডাইভার থাকে, তখন তার যে অক্সিজেন ট্যাঙ্ক তার উপরেও তো প্রেশারটা ইনক্রিজ হবে না। তো তারপর যদি প্রেশার ইনক্রিজ হয় তখন ডিজলভ অক্সিজেনের পরিমাণ মানে তার যে ব্লাড মানে ডাইভার্সের যে ব্লাড তার উপর সেখানে অক্সিজেন প্রেশার যদি ইনক্রিজ হয়, সেখানে অক্সিজেন মানে সে যে অক্সিজেনটা নিচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক থেকে সেটা ব্লাডে বেশি পরিমাণে ডিজলভ হয়ে থাকবে। এখন এই ডাইভার যদি হঠাৎ করে ওশেন সারফেসে চলে আসে, তখন তার ব্লাডের মধ্যে যে বেশি পরিমাণ ডিজলভ অক্সিজেন ছিল এখন তো প্রেশার কমে গেছে, তার ফলে সেটা কি হবে, সেটা অক্সিজেনটা ধীরে ধীরে সলিবিলিটি কমবে, তার মানে কি সেটা ব্লাড থেকে বেরিয়ে আসবে, মানে সেটা বাবেলস আকারে বেরিয়ে আসবে। তো তার ভেনের মধ্যে শিরোপোষণের মধ্যে ছোট ছোট গ্যাস বাবেল তৈরি হয়ে যাবে, অক্সিজেন বাবেল। তার ফলে কি হবে, রক্ত চলাচল ধীরে ঠিক করে করতে পারেন না, তো তার ফলে প্রচুর পেইন হয়। ওকে, তো এটাকে বলা হয় বেন্স। এই যে মেডিকেল কন্ডিশন এটাকে বলা হয় বেন্স। তো এই এই জিনিসটাকে আটকানোর জন্য মানে এই যে হাই প্রেসারে বেশি পরিমাণ অক্সিজেন ডিজলভ হয়ে যাচ্ছে ব্লাডের মধ্যে, দিয়ে হঠাৎ করে সে যখন সার্ফেসে চলে আসছে তখন প্রেসার কম হয়ে জন্য গ্যাস তার সলিবিলিটি কমে যাচ্ছে গ্যাসের অক্সিজেনের, তার ফলে বাবলস তৈরি হচ্ছে। এই পেইন বা এই কন্ডিশনটাকে কমানোর জন্য অক্সিজেন ট্যাঙ্কে পিওর অক্সিজেন রাখা হয় না, অক্সিজেন ট্যাঙ্কে বিভিন্ন একটা গ্যাস মিক্সচার রাখা হয়, মানে সেটাকে ডাইলিউট করে হিলিয়াম দিয়ে ডাইলিউট করা হয়, হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন বেসিক্যালি 11.7% হিলিয়াম থাকে, দেন 56.2% নাইট্রোজেন থাকে এবং 32.1% অক্সিজেন থাকে। এই গ্যাস মিক্সচার ইউজ করা হয়। ওকে, তো আবার যদি আমি হাই অল্টিটিউডে মানে পাহাড় যেখানে উঁচু পাহাড় আছে সেখানে যদি চলে যাই, সেখানে প্রেশার কম হওয়ার জন্য ব্লাডের ডিজলভ অক্সিজেনের পরিমাণও কম। তারপরে হঠাৎ করে কেউ যদি লো অ্যালটিটিউড থেকে হাই অল্টিটিউডে চলে যায় তখন তার শ্বাস নিতে অনেক প্রবলেম হয়। ওকে, এটাকে বলা হয় অ্যানোক্সিয়া, যে মেডিকেল কন্ডিশন। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে হেনরিজ লয়ের অনেক অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো। সো বেসিক্যালি যে সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইডস এর যে কনসেপ্ট, প্রেশার ইনক্রিজ করলে কোন একটা গ্যাসের সলিউবিলিটিটা ইনক্রিজ হয়। ওকে, সেটা হেনরিজ ল থেকে আমরা দেখেছি যে বেসিক্যালি মোল ফ্র্যাকশন অফ এ gas in a solution is directly proportional to the partial pressure of the gas present above the solution surface. ওকে, এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে হেনরিজ কনস্ট্যান্ট।
তো আজ আমরা বেসিক্যালি সলিউবিলিটি অফ সলিডস ইন লিকুইডস সেটা নিয়ে ডিসকাস করলাম। তার উপর টেম্পারেচার বা প্রেসারের এফেক্ট এবং সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড এবং তার উপর টেম্পারেচার বা প্রেসারের কি এফেক্ট সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। ওকে, সো নেক্সট উইকে আমরা বেসিক্যালি যে সলিউশনস এর বিভিন্ন যে প্রপার্টিস, তার ভেপার, প্রেসার, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস।